বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন দেখি আমার প্রথমটা কি বলছে এখানে। প্রোগ্রামের ভাষা কি, কত প্রকার ও কি কি বর্ণনা করো। কাকে বলে, কয়টি অংশ এবং সুবিধা ও অসুবিধা, এদের মধ্যে পার্থক্য। ঠিক আছে। আচ্ছা দেখো, প্রোগ্রামের ভাষা কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি হয় প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এগুলো মিলিয়ে তৈরি হয় প্রোগ্রামের ভাষা। এগুলো আমরা যে সময় প্র্যাকটিক্যালি তখন তোমরা দেখবা অনেক ধরনের কোড আমরা ইউজ করবো। অঙ্ক আছে, সংকেত আছে, শব্দ, বর্ণ এগুলো আমরা ইউজ করবো। আচ্ছা, এরপরে দেখি আমরা প্রোগ্রামের ভাষা হলো 5 প্রকার। ঠিক আছে। এক নম্বরটা দেখি আমরা। প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে আবিষ্কৃত হয়েছিল, নাম হচ্ছে মেশিন ভাষা। ঠিক আছে। এগুলো এমসিকিউতে আসে যে মেশিন ভাষা কত সালে আবিষ্কৃত হয়েছিল, 1945 সালে। এরপর 2 নম্বরটা দেখি। দ্বিতীয় প্রজন্ম ভাষা 1950 সালে আবিষ্কৃত হয়েছিল, নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। 3 নম্বর দেখো, তৃতীয় প্রজন্ম ভাষা 1960 সাল, এটার নাম হচ্ছে উচ্চতর ভাষা। 4 দেখো, চতুর্থ প্রজন্ম ভাষা 1970 সালে আবিষ্কৃত হয়েছিল, নাম হচ্ছে অতি উচ্চতর ভাষা। ঠিক আছে। আগেটা ছিল উচ্চতর ভাষা আর এটা হয়ে গেছে অতি উচ্চতর ভাষা। ঠিক আছে। 5 নম্বর দেখো, পঞ্চম প্রজন্ম ভাষা 1980 সালে আবিষ্কৃত হয়েছিল, নাম হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। ঠিক আছে। আমি আবার নাম বলতেছি এগুলা। মেশিন, ইংলিশে বলতেছি এখন। মেশিন ল্যাঙ্গুয়েজ 1 নম্বর প্রথম প্রজন্ম ভাষা। দ্বিতীয় প্রজন্ম ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্ম ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম ভাষা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্ম ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আমরা যেটা করবো, যেটা প্র্যাকটিক্যালি আমরা করবো উচ্চতর ভাষা সফটওয়্যার কোড ব্লক দিয়ে। ঠিক আছে। আমাদের বইয়েও আছে কোড ব্লক, আমরা কোড ব্লক দিয়েই করব। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমি এখানে লিখছি কি, বইয়ে তোমরা এগুলো পাবা। আমি এখন মানে এই 5টা বর্ণনা করা অনেক সময় লাগবে, তাই আমি এখানে জিনিস লিখে দিচ্ছি। দেখো, তোমরা বই থেকে শিখে নিবা। কাকে বলে, ঠিক আছে, কাকে বলে, কয়টি অংশ, সুবিধা ও অসুবিধা, এগুলো বই থেকে তোমরা শিখে নিবা। বই অনেক বড় করে লেখা, যার সংক্ষেপে শিখবা তোমরা। কাকে বলে খাতায় নোট করবা এগুলো। কাকে বলে, কয়টি অংশ, সুবিধা ও অসুবিধা। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস লিখছি আমি, এদের মধ্যে পার্থক্য। যেখানে 5টা প্রথম ভাষা আছে এগুলোর মধ্যে পার্থক্য বইয়ে আছে, বই থেকে এগুলা তোমরা শিখে নিবা, এগুলো আসে পরীক্ষায় পার্থক্য। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো কি বলছে। অনুবাদক প্রোগ্রাম কি? বিভিন্ন প্রকার অনুবাদক প্রোগ্রামের বর্ণনা ও পার্থক্য লিখো। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম দেখো, যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আমরা যে সফটওয়্যারে প্রোগ্রাম টাইপ করব, সেই সফটওয়্যার কি করবে, যন্ত্র ভাষায় অনুবাদ করবে। ঠিক আছে। উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করবে, মানে এটা বাস্তবে যদি কাজে লাগে, ঠিক আছে, তাকে বলে অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে। মানে আমি যখন প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম যখন রান করবো, প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে, সে চেক করবে। এবারে বাস্তবে আমি কাজ করে দেখাবো। বই এগুলো আছে, ধরো দুটি সংখ্যার মধ্যে যোগফল, বৃত্তের ক্ষেত্রফল, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়, এগুলো আছে বইয়ে। ঠিক আছে। এগুলো অনুবাদ করে, প্রোগ্রাম লেখার পরে যন্ত্র ভাষার মাধ্যমে সে অনুবাদ করে যে কোথাও ভুল আছে কিনা। আচ্ছা, এরপর দেখো অনুবাদক প্রোগ্রাম। 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। আমি একটু জুম করে দিই। 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। 1 নম্বর হচ্ছে কম্পাইলার। ঠিক আছে। 2 নম্বর ইন্টারপ্রিটার। 3 হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে। কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। ঠিক আছে। আচ্ছা, এখানে লিখছি যেটা আমি পার্থক্যটা পরীক্ষা আসে বেশি, কম্পাইলার আর
ইন্টারপ্রিটার, এই দুটো বেশি আসে পরীক্ষায়, এগুলো বইতে শিখে নিবা, ছোটো আছে এগুলো। আচ্ছা, কম্পাইলার জিনিসটা কি আমরা দেখি, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, এগুলোই পার্থক্য। পার্থক্য যেমন তোমরা বই থেকে পড়বে, এগুলো আছে পার্থক্যের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারপ্রিটার দেখো এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে, প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। তা কম্পাইলারের সুবিধা একটু বেশি, এখানে কম সময় লাগবে আর এটাতে বেশি সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলার দেখো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যেটা সফটওয়্যার ইউজ করব কোড ব্লক, সেই সফটওয়্যার সাথে কম্পাইলার দেওয়াই আছে, ঠিক আছে। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করবে, প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগবে, ঠিক আছে। আমরা যখন প্রোগ্রাম করব তাহলে দেখতে পারবো যে সাথে সাথে বেশি সময় লাগবে না, রান দেওয়ার সাথে সাথে কম্পাইলার চেক করবে কোনো ভুল আছে কিনা, অনুবাদ করবে এবং কম সময় লাগবে। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো, এরপর প্রশ্ন দেখো, অ্যালগরিদম ও ফ্লোচার্ট কি? অ্যালগরিদম সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে, ঠিক আছে। অ্যালগরিদম হচ্ছে সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। এগুলো আমি দেখাবো সামনে, ধারা আছে কিছু। আচ্ছা, ফ্লোচার্ট দেখো অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। আমরা যে সময় অ্যালগরিদম তৈরি করব সেটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। আচ্ছা, ফ্লোচার্ট দুই প্রকার, এক নম্বর হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, দুই হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমাদের সিস্টেম ফ্লোচার্টটা দরকার নাই, সেজন্য আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। প্রোগ্রাম ফ্লোচার্ট আমাদের লাগবে, সেজন্য আমি এখানে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীকগুলো হলো, দেখো এক নম্বর দেখো টার্মিনাল, ঠিক আছে। এটা দেখতে বৃত্তর মতোই, এটা চ্যাপ্টা হবে। টার্মিনাল এটা ইউজ করা হয় প্রোগ্রামের শুরু ও শেষ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা প্রোগ্রামের শুরু ও শেষ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। দুই নম্বরটা দেখো ইনপুট আউটপুটের চিহ্ন হবে এরকম, এটা দেখতে সামান্তরিকের মতো, ঠিক আছে। ডেটা ইনপুট আউটপুট বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তিন নম্বরটা দেখো প্রসেসিং, এটা দেখতে আয়তক্ষেত্রের মতো দেখো। প্রসেসিং কাজ কি? কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে এই চিহ্ন ব্যবহৃত হয়, ঠিক আছে। কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে এই চিহ্ন ব্যবহৃত, যে সময় আমরা সূত্র ইউজ করব তখন আমাদের এটা লাগবে প্রসেসিং। এটা এমসিকিউতে আসে যে কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে কোন চিহ্ন ব্যবহৃত, অপশন থাকবে, ধরো এই চারটাই আছে মনে করো, তাহলে এটা আনসার হবে প্রসেসিং, এই চিহ্নটা হবে, ঠিক আছে। কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে এই চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ, 4 নম্বরটা। সিদ্ধান্ত গ্রহণে এই চিহ্ন ব্যবহৃত হয়, এর ভিতরে লেখা উত্তর হা বা না হবে। এটা আমরা যে সময় বড় বা ছোট সংখ্যায় কোনটা হবে তখন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ ইউজ করব, ঠিক আছে, দেখাবো আমি সামনে। আচ্ছা, এরপরে দেখো সংযোজন বোঝাতে এই চিহ্ন সবগুলো একসাথে যে সময় হয়ে যাবে তখন এটা হবে সংযোজন। আচ্ছা, প্রবাহের দিক নির্দেশ করে কোন দিকে যাবে, ঠিক আছে, প্রবাহের দিক। জাস্ট আমাদের এই 6টা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে, ফ্লোচার্টের এই 6টা কাজ মনে রাখলে হয়ে যাবে, এগুলো এমসিকিউতে আসে কিন্তু। আচ্ছা, এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সি এর মৌলিক ডেটা টাইপগুলো বর্ণনা করো। সি ভাষায় 4টি মৌলিক ডেটা টাইপ আছে, যথা ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, ঠিক আছে। কি কি? 4টা, ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ। আচ্ছা, এগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো ক্যারেক্টার টাইপ, সি প্রোগ্রামে ক্যারেক্টার টাইপ ডেটা অর্থাৎ বিভিন্ন বর্ণ বা বর্ণমালা নিয়ে কাজ করার জন্য ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহৃত হয়। যেমন আমাদের যদি এ বি সি ডি এগুলো যদি আমরা ইউজ করি বর্ণ, তখন আমরা ক্যারেক্টার টাইপ ডাটা ইউজ করতে হবে। আচ্ছা, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ঘোষণার জন্য CHAR কিওয়ার্ড লিখতে হয়, ঠিক আছে। প্রোগ্রামে আমরা সময় ক্যারেক্টার টাইপ যদি দরকার হয় তাহলে আমরা পুরোটা লিখবো না, CHARASCTER ক্যারেক্টার হয়, ঠিক আছে। পুরোটা না লিখে সংক্ষেপে লিখতে হয়। ক্যারেক্টারের সময় প্রোগ্রামে আমরা সংক্ষেপে লিখবো CHAR, এগুলোকে বলে কিওয়ার্ড, ঠিক আছে। ক্যারেক্টার টাইপের কিওয়ার্ড হচ্ছে CHAR।
আচ্ছা, যেমন দেখো যদি আমি প্রোগ্রামে যদি লিখতে চাই যেমন লিখবো CHAR লিখতে হবে, পরে আমি এক্সের জায়গায় ABCD যাই আসুক পরে সেমিকোলন দিব, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা দখল করে, এগুলো MCQতে আসে, ঠিক আছে। ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা থাকে। আচ্ছা, ক্যারেক্টার টাইপ ডেটা ভ্যালু 0 থেকে 256 এর মধ্যে সীমাবদ্ধ এবং 25 অক্ষর লেখা যায়, ঠিক আছে, 25 অক্ষর পর্যন্ত লেখা যায়। আচ্ছা, এরপরে দেখো ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট বা আউটপুটের জন্য %C ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রোগ্রামে যদি আমাদের ক্যারেক্টার টাইপ ইউজ করতে হয় তাহলে আমরা ডেটা ইনপুট বা আউটপুটের জন্য আমাদেরকে ইউজ করতে হবে %C, এগুলো মনে রাখতে হবে, %C ব্যবহৃত হবে। আচ্ছা, 2 নম্বরে যে আমরা ইন্টিজার টাইপ সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যা যেমন 23, 1435 ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ইন্টিজার টাইপ ভেরিয়েবল ব্যবহৃত হয়, ঠিক আছে। আর ইন্টিজার টাইপের কিওয়ার্ড হচ্ছে সংক্ষেপে INT, ঠিক আছে, INT। আমাদের প্রোগ্রাম যখন লিখবো তাহলে আমাদের লিখতে হবে সংক্ষেপে INT, ঠিক আছে। এরপরে দেখেন এক্স, এরপরে সেমিকোলন লেখা। আচ্ছা, মেমোরিতে ইন্টিজার লেখার জন্য 2 বাইট জায়গা নেয়, ঠিক আছে। কয় বাইট? 2 বাইট, এগুলো MCQতে আসে কিন্তু 2 বাইট জায়গা নেয়। আচ্ছা, এরপর দেখো ইন্টিজার টাইপের ডেটা ইনপুট বা আউটপুটের জন্য %D ব্যবহৃত হয়, ঠিক আছে। ক্যারেক্টারের সময় কি ইউজ হয়েছে? %C, আর ইন্টিজারের সময় ইউজ হবে %D, ঠিক আছে। পূর্ণ সংখ্যা হলে আমরা %D ইউজ করব। আচ্ছা, এরপরে দেখো ফ্লোট টাইপ সি প্রোগ্রামে ভগ্নাংশ বা দশমিক চিহ্নযুক্ত সংখ্যা যেমন 23.45, ঠিক আছে, বা 8.5, দশমিক সংখ্যা যে কোনো সংখ্যাই হোক ইত্যাদি নিয়ে কাজ করার জন্য আমরা ফ্লোট ডেটা টাইপ ব্যবহৃত হয়, ঠিক আছে। ফ্লোট টাইপ ঘোষণার জন্য ফ্লোট কিওয়ার্ড ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে দেখো আমরা ক্যারেক্টার ইন্টিজারের সময় আমরা সংক্ষেপে ইউজ করছি CHAR, ইন্টিজারের সময় আমরা ইউজ করছি সংক্ষেপে INT, কিন্তু এখানে ফ্লোটের সময় আমরা কিওয়ার্ডটাই হবে ফ্লোট, ঠিক আছে, ছোটো হাতের FLOAT, ফ্লোট হবে কিওয়ার্ড। আচ্ছা, দশমিক চিহ্ন 6 ডিজিট পর্যন্ত গ্রহণযোগ্য। কয় ডিজিট পর্যন্ত? 6 ডিজিট পর্যন্ত। আচ্ছা, ফ্লোটের সময় তাহলে ফ্লোট এখানে দিছে Y, এরপরে সেমিকোলন। আচ্ছা, ফ্লোট টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার মেমোরিতে 4 বাইট বা 32 বিট জায়গা সংরক্ষণ করে। কয় বাইট? 4 বাইট। আচ্ছা, ফ্লোট টাইপের ডেটা ইনপুট বা আউটপুটের জন্য %F ব্যবহৃত হয়, ঠিক আছে। ফ্লোট টাইপের সময় আমরা ডেটা ইনপুট বা আউটপুটের জন্য আমরা ইউজ করব %F, ঠিক আছে, %F। আচ্ছা, এরপরে দেখো ডাবল টাইপ সি প্রোগ্রামে ফ্লোটের চেয়ে বড় দশমিক চিহ্নযুক্ত সংখ্যা, ঠিক আছে, যদি দশমিক চেয়ে বড় সংখ্যা হয় তখন আমরা ইউজ করব ডাবল। যেমন দেখো 3.5 × 10⁻20 এরকম যদি থাকে তাহলে ইত্যাদি নিয়ে কাজ করার জন্য আমরা ইউজ করব কি? ডাবল ডেটা টাইপ ব্যবহৃত হবে, ঠিক আছে। দশমিক সংখ্যা বৃহৎ মান হইলে তখন আমরা ইউজ করব ডাবল টাইপ। ডাবল টাইপ ঘোষণার জন্য ডাবল কিওয়ার্ড ব্যবহৃত হয়। এখানেও সেম দেখো, ডাবলের জন্য আমাদের কিওয়ার্ড হবে ডাবল, ঠিক আছে। কিওয়ার্ড ব্যবহৃত হয় দশমিক চিহ্ন 14 ডিজিট পর্যন্ত গ্রহণযোগ্য। কত ডিজিট পর্যন্ত? 14 ডিজিট পর্যন্ত গ্রহণযোগ্য, যেমন ডাবল, এরপরে জেড, সেমিকোলন। আচ্ছা, প্রতিটি ডাবল টাইপ মেমোরিতে 8 বাইট জায়গা লাগে। কত বাইট জায়গা লাগে? 8 বাইট জায়গা লাগে, ঠিক আছে। ডাবল টাইপের ডেটা ইনপুট বা আউটপুটের জন্য %LF ব্যবহৃত হয়, ঠিক আছে। ডাবল টাইপের ডেটা ইনপুট বা আউটপুটের জন্য কি লিখতে হয়? %LF, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি আমি, পরীক্ষায় যদি আসে যে ক্যারেক্টার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, ঠিক আছে, যদি MCQ তাহলে %C হবে, ঠিক আছে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হবে %D, ফ্লোটের হবে ফরম্যাট স্পেসিফায়ার হবে %F, আর ডাবলের জন্য হবে %LF, ঠিক আছে। আর যদি বলে কত বাইট জায়গা দখল করে তাহলে প্রথমটার জন্য হবে 1 বাইট, পরেরটা হবে 2 বাইট, এরপরে 4 বাইট, এরপরটা হবে 8 বাইট। এটা একটা মনে রাখার একটা উপায় আছে। আমরা যে 3 নম্বর চ্যাপ্টারে অক্টাল টু বাইনারি বা অক্টাল টু বাইনারি না, হেক্সা টু বাইনারি যে আমরা ইউজ করছিলাম, কয়টা নিয়েছিলাম সূত্র মনে আছে তো? 1 2 4 8, ঠিক আছে, 1 2 4 8 যে আমরা সূত্র ইউজ করছি। এখানেও দেখো ক্যারেক্টারের সময়, এটা একটু মানে মনে রাখার জন্য বলতেছি আমি, ক্যারেক্টারের সময় হবে 1 বাইট, ইন্টিজারের জন্য 2 বাইট, ফ্লোটের সময় হবে 4 বাইট,
ডাবলের সময় হবে 8 বাইট, ঠিক আছে, 1248। সিরিয়ালটা মনে রাখতে হবে। ক্যারেক্টার জন্য 1 বাইট, ইন্টিজারের জন্য 2 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট, 1248, ঠিক আছে। আমি আবার বলতেছি, ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করব পার্সেন্টেজ সি, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য আমরা ইউজ করব পার্সেন্টেজ এল এফ। আচ্ছা, এরপরে প্রশ্নে যাই আমরা। দেখো কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। তাহলে আমরা প্রথমে অ্যালগরিদম, ফ্লোচার্টটা দেখি। অ্যালগরিদম ধাপ 1, প্রথম কি লেখা শুরু, ঠিক আছে। এটা ইংলিশেও থাকতে পারে, ইংলিশে তোমরা স্টেপ 1, স্টেপ 2 এভাবে নিতে পারো। এটা বাংলা যখন লেখা, দেখো আমি এখানে লিখতে হবে ধাপ 1 শুরু, ঠিক আছে। ধাপ 2 হবে আচ্ছা, এখানে একটা জিনিস বলি, দেখো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাইয়ের মান 3.1416, ঠিক আছে। তাহলে আমাকে কিসের মান ইনপুট নিতে হবে, আর এর মান, ঠিক আছে। আর এর মান জাস্ট একটা নিলেই হবে, আর এর মান আমরা দুইবার নিব না, একবার নিব, ঠিক আছে। তাহলে ইনপুট হিসেবে ব্যাসার্ধ আর এর মান গ্রহণ, এটা হবে ইনপুট। আচ্ছা, ধাপ 3-এ যাই আমরা। এরিয়া সমান পাই আর স্কোয়ার। আচ্ছা, কিবোর্ডে আমাদের গুণ চিহ্ন নাই, কিবোর্ডে আছে স্টার চিহ্ন, ঠিক আছে। স্টারটাই হবে গুণ। তাহলে পাই স্টার আর ব্যবহার করে কি বের হবে, এরিয়ার মান নির্ণয় করি, ঠিক আছে, পাই আর স্কোয়ার ব্যবহার করে। ধাপ 3 গেল। এরপরে ধাপ 4-এ আসি আমরা। ফলাফল হিসাবে এরিয়া মান প্রদর্শন। ফলাফল হিসেবে কিসের মান প্রদর্শিত হবে, এরিয়ার মান। এটা আমরা এখানে পাই আর স্কোয়ার যেটা আসবে, এটা কিসের মান প্রদর্শিত হবে, এরিয়া, ঠিক আছে, ক্ষেত্রফলটা প্রদর্শিত হবে। আচ্ছা, এখানে কিন্তু এরিয়া কিন্তু আমরা ক্ষেত্রফল হিসেবে আমরা নিচ্ছি এখানে। আচ্ছা, ধাপ 5 দেখো কি বলছে, শেষ। আচ্ছা, ধাপ 1-কে শুরু আর ধাপ 5-এ গিয়ে শেষ, কটা এখানে 5টা ধাপ। আচ্ছা, এখন আমরা এই 5টা ধাপের ফ্লোচার্ট আঁকবো। দেখো প্রথমটা কি, এখানে শুরু, শুরুর দেখো শুরুর চিহ্নটা কিন্তু এরকম, আমি প্রথমে বলছিলাম, উপরে দেখাইছিলাম, দেখো এখানে এই যে দেখো শুরু, প্রোগ্রাম শুরু ও শেষ বোঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়, ঠিক আছে। টার্মিনাল। ইনপুট আউটপুটের জন্য এই চিহ্ন, কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে এই চিহ্ন ব্যবহৃত। এই তিনটাই বর্তমানে আমি যেটা দেখাইতেছি, এই তিনটা ইউজ হয়েছে ফ্লোচার্ট। তো আমি জাস্ট এটাই আবার দেখাইতেছি। শুরু ও শেষের জন্য এই চিহ্ন, ইনপুট আউটপুটের জন্য এই চিহ্ন, কোনো কাজ বা নির্দেশ প্রক্রিয়াকরণে এই চিহ্ন, প্রসেসিং। আচ্ছা, তাহলে দেখো প্রথমটা শুরু, শুরুর জন্য এই চিহ্ন স্টার্ট লিখলাম, ঠিক আছে। এরপর আর এর মান গ্রহণ, তাহলে ইনপুট আর, ঠিক আছে, আর এটা হবে ইনপুটের চিহ্ন, ঠিক আছে। এরপরে আমরা এরিয়া সমান পাই আর স্কোয়ার সূত্রই ব্যবহার করেছিলাম, তাহলে এটা হবে কি, প্রসেসিং। প্রসেসিংয়ের চিহ্ন হবে আয়তক্ষেত্রের মতো দেখতে, ঠিক আছে। এখানে আমি সূত্র লিখলাম এরিয়া সমান পাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে কি ফলাফল হিসাবে এরিয়ার মান প্রদর্শন, প্রদর্শন হবে এটা কি, আউটপুট আসবে, ঠিক আছে। এখানে দেখো প্রিন্ট নিচে, ওরা প্রিন্ট এটা আউটপুটের জন্য ব্যবহৃত হয়, তাহলে প্রিন্ট এরিয়া, ঠিক আছে। তাহলে ইনপুট আর আউটপুটের চিহ্ন সেম, ওকে। আচ্ছা, ধাপ 5 কি বলছে, শেষ, শেষ, শুরু আর শেষের চিহ্ন কিন্তু সেম, ঠিক আছে, খেয়াল করতেছো সবাই। স্টার্ট আর সেম, ইনপুট আর আউটপুট যেটা প্রিন্ট এটাও সেম, আর মাঝখানে যেটা সূত্র ইউজ করছে এটা হবে গিয়ে প্রসেসিং, আয়তক্ষেত্রের মতো, ঠিক আছে, এটা হবে গিয়ে প্রসেসিং। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের অ্যালগরিদম কাজ শেষ, ফ্লোচার্টের কাজ শেষ, বাকি আছে কি, প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম করতে হলে আমরা একটা জিনিস বলি, আমরা চতুর্থ অধ্যায়ে এইচটিএমের জন্য আমরা ইউজ করছিলাম নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস। এখানে আমরা প্রোগ্রামের জন্য আমরা ইউজ করব কোড ব্লক, ঠিক আছে। তোমরা এটা নেট থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে, ল্যাপটপ বা ডেস্কটপে। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে এটা ইনস্টল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এটা আমি একটু পরে দেখাবো। আগে আমি কোড ব্লকে কীভাবে কাজ করতে হয় এটি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রাম তাহলে আমাদের কোড ব্লকটা ওপেন করতে হবে, ঠিক আছে। এই যে কোড ব্লক ওপেন করলাম। এরপরে এখানে যাবো ঠিক ফাইলের নিচে যে নিউ ফাইল, এরপর এমটি ফাইল ক্লিক করলাম। এখানে আমরা টাইপ করব প্রোগ্রাম। আমি একটু জুম করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। প্রথমে লিখবো আমরা শুরু, তো শুরুর জন্য
শুরুর জন্য প্রথম তিনটা জিনিস লিখতে হয় প্রত্যেকটা প্রোগ্রামেই। শুরুর জন্য প্রথম তিনটা লাইন লিখবো আমরা। দেখো প্রথম লিখতে হবে হ্যাশ, চিহ্ন দিব হ্যাশ ইনক্লুড গ্রেটার দেন লেস দেনের ভিতরে লিখবো স্টুডিও ডট এইচ, এরপরে দিব মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমি কি করছি, আমি আবার যাই, এই যে স্টার্ট, এই যে শুরুর জন্য অ্যালগরিদম দেখো ধাপ একে শুরু, তো এই শুরুর জন্য প্রত্যেকটা প্রোগ্রামে এই তিন লাইন লিখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামে এই তিন লাইন লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানি এই তিনটার কাজ কি প্রোগ্রামে। আচ্ছা দেখি আমরা একটু নিচে যাই। আচ্ছা দেখো এখানে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ প্রোগ্রামের কাজ কি, দেখো এটার কাজ কি, প্রোগ্রামে কি কাজ করে এটা। প্রোগ্রামের ভেতরে প্রিন্টএফ ও স্ক্যানএফ এ দুইটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আমরা ইউজ করব প্রিন্টএফ আর স্ক্যানএফ। ঠিক আছে, আচ্ছা প্রিন্টএফ আর স্ক্যানএফের কাজ কি আমি একটু পরে দেখাবো, আমি জাস্ট আগে তিনটা নিয়ে আলোচনা করে ফেলি। আচ্ছা এরপর দেখো এ ফাংশন দুটি স্টুডিও ডট এইচ নামক হেডার ফাইল রয়েছে। ঠিক আছে, স্টুডিও ডট এইচ এগুলো কি হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল হলো মূলত ডট এইচ এক্সটেনশন যুক্ত ফাইল যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে। ঠিক আছে, হেডার ফাইল মূলত ডট এইচ এক্সটেনশন যুক্ত ফাইল যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে। সি প্রোগ্রামে যেসব লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হবে সেগুলো যে হেডার ফাইলে রয়েছে প্রোগ্রামের শুরুতে সে হেডার ফাইলের নাম হ্যাশ ইনক্লুড এর সাথে সংযুক্ত করতে হয়। ঠিক আছে, সি প্রোগ্রামে যেসব লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হবে সেগুলো যে হেডার ফাইলে রয়েছে প্রোগ্রামের শুরুতে সে হেডার ফাইলের নাম হ্যাশ ইনক্লুডের সাথে সংযুক্ত করতে হয়। ঠিক আছে, আমরা কিন্তু করছি হ্যাশ ইনক্লুডের সাথে সংযুক্ত। এরপর দেখো মেইন ফাংশন, এটার কাজ কি, মেইন কম্পাইল এবং নির্বাহের সময় সি সি প্লাস প্লাস প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়। ঠিক আছে, মেইন ফাংশন থেকে শুরু হয়। আচ্ছা তাই প্রোগ্রামে এ ফাংশনটি অবশ্যই লিখতে হয়। ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট, দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি, মেইন লেখার পরে মেইনে যেমন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, লেখার পর এ ফাংশনটির কার্যক্রম শুরু এবং শেষ সীমা বোঝানোর জন্য শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। আমরা HTML যেসব করছিলাম শুরুর জন্য আমরা লিখছিলাম গ্রেটার দেন লেস দেনের ভিতরে HTML, আর শেষে লিখতে হয় স্ল্যাশ দিয়ে HTML। ঠিক আছে, গ্রেটার দেন লেস দেনের ভিতরে এখানেও সেম, দেখো সবার লাস্টে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। ওকে, আমি আবার বলতেছি এই প্রথম তিন লাইনটা লিখতে হবে। ঠিক আছে, শুরুর জন্য। ঠিক আছে, মেইন লিখে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এখানে স্পেস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা এখন প্রোগ্রাম টাইপ করব। দেখো অনেকটা জিনিস, দেখো এখানে কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে আমাদের সূত্র কি, পাই আর স্কোয়ার। পাইয়ের মান কত, 3.1416। তাহলে আমরা কিসের মান দিব, আর এর মান আমি যাই দেই না কেন, 2 দেই 3 দেই, এটা আমি আমার ইচ্ছা মতো দিব, কিন্তু এখানে দেখো দশমিক আছে, কিন্তু পায়ের মান কত, 3.1416। তাহলে আমি যদি এখানে আর এর মান যদি 2 দেই তাহলে 2 দুগুণে 4, আর 3.1416 যদি গুণ হয় তাহলে আমার এখানে কিন্তু দশমিক আসতেছে। কি আসতেছে আউটপুটে, দশমিক আসতেছে। তাহলে দেখো আমি এখানে দশমিকের যদি হয় তাহলে আমি কি নিব, ফ্লট নিব, ডাবল নিব না কিন্তু, কারণ ছোটো সংখ্যা তো আউটপুট আমার দশমিকটা ছোটো আসবে। তাহলে আমি এখানে কী নিব, ফ্লট নিব। ঠিক আছে, আমি আমার বলতেছি কী নিব, ফ্লট নিব। তাহলে এই ফ্লটের কিওয়ার্ড হচ্ছে ফ্লট। তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই, এখানে আমরা লিখব ফ্লট, এরপরে আমরা আর দিলাম, এটা হলো স্পেস দিয়ে আর দিলাম, এরপরে আমরা কমা দিব, আর হলো আমরা ব্যাসার্ধ, এটা আর এটা কিন্তু এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ হবে। ভেরিয়েবল আমি পরে এগুলো আলোচনা করব। আচ্ছা ভেরিয়েবল পরে এখানে আর দিলাম, আর দিলে পরে কমা, এরপরে এরিয়া। ঠিক আছে, এরিয়া লিখলাম, এগুলো সব লিখবা ছোটাতে লিখবা। ঠিক আছে, এরিয়া লিখে এরপরে সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম, এরপরে আমরা এখানে দেখো
আচ্ছা, এখানে একটা জিনিস আমি আলোচনা করে ফেলি। এটা এই যে এখানে আমি বলছিলাম যে ওই যে প্রিন্টএফ স্ক্যানএফ, এটা নিয়ে আমি ভুলে গেছি আলোচনা করতে। প্রিন্টএফ আর স্ক্যানএফ এর কাজ কি? আচ্ছা দেখো, এখানে প্রিন্টএফের কাজ হচ্ছে মনিটরের পর্দায় আউটপুট প্রদর্শনের জন্য এই ফাংশনটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে। প্রিন্টএফ ইউজ করা হয় আউটপুট প্রদর্শনের জন্য। আর স্ক্যানএফটা দেখো, এই ফাংশনটি প্রোগ্রাম নির্বাহের সময় কিওয়ার্ড থেকে মান নিয়ে ইনপুট করে। ঠিক আছে, মান নিয়ে কী করবে, ইনপুট করবে, ভেরিয়েবলে রাখবে। তাহলে আমরা স্ক্যানএফটা ইউজ হবে ইনপুটের জন্য। ঠিক আছে, এই প্রিন্টএফটা ইউজ হবে আউটপুটের জন্য, স্ক্যানএফটা ইউজ করবো আমরা ইনপুটের জন্য। এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি কি লিখবো, আগে প্রিন্টএফটা আগে লিখবো। প্রিন্টএফ লিখে এখানে ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, পরে এখানে ডাবল কোটেশন দেব। এন্টার দ্য ভ্যালু অফ আর। ঠিক আছে, এখানে আমি লিখছি কি বড় হাতে, তোমরা বলতে পারো এখানে কেন বড় হাতে লিখছি। সমস্যা নাই, প্রিন্টএফ স্ক্যানএফের ভিতরে বড় হাতে লিখলে সমস্যা নেই। ঠিক আছে, আমি যদি এখানে কি লিখে ছোটো হাতে তাও কাজ করবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি। আচ্ছা, এখানে দেখুন লাস্টে গিয়ে সেমিকোলন দিতে হবে। প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোতে সবার লাস্টে গিয়ে সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, প্রিন্টএফ স্ক্যানএফ যে সময় লিখবো সবার লাস্টে আমরা সেমিকোলন দিব। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন আসতে পারে স্যার এখানে প্রিন্টএফটা আগে কেন লিখলাম? স্বাভাবিক, আমরা তো আগে ইনপুট দিব, পরে প্রিন্টএফ দিব। কারণ প্রিন্টএফটা আউটপুটের জন্য, স্ক্যানএফ হলো ইনপুটের জন্য। আচ্ছা, এটা আমি একটু পরে প্রোগ্রামটা আমি করে ফেলি, পরে দেখবা প্রিন্টএফ কেন আগে লিখছি। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা ইনপুট নিব। আচ্ছা দেখো, এখানে আমরা কি ইউজ করছি, এখানে ডাটা টাইপ। এখানে আমরা ডাটা টাইপ ইউজ করছি কি ফ্লোট। ঠিক আছে, তাহলে ইনপুট আর আউটপুটের জন্য আমরা কি নিব, এখানে পার্সেন্টেজ এফ নিব। ঠিক আছে, তাহলে প্রোগ্রামে আমরা পার্সেন্টেজ এফ, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে, এরপরে কমা দিব, এরপরে আমরা ইনপুট নিব। তো তাহলে আমরা এখানে এন্ড আর দিব। ঠিক আছে, এটা দিতে হবে, এন্ড চিহ্ন দিতে হবে, এন্ড আর চিহ্ন দিলাম, পরে দিতে হবে সেমিকোলন। ঠিক আছে, এরপরে আমরা এন্টার দিলাম। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস বলি, যদি আমি এখানে ফ্লোটের পরে আর যে লিখছি ছোটো হাতের, যদি আমি এখানে আর যদি বড় হাতের লিখি, তাহলে আমাকে এই যে স্ক্যানএফ যে লিখছি আর, এটাও কিন্তু বড় হাতে লিখতে হবে। এখানে যদি আমি এ লিখি বড় হাতের, ঠিক আছে, তাহলে ভিতরে আমাকে এরিয়াও লিখতে হবে, এটা লিখতে হবে বড় হাতের। ঠিক আছে, নাহলে প্রোগ্রাম ভুল দেখাবে। আচ্ছা দেখি আমরা স্ক্যানএফ প্রিন্টএফ স্ক্যানএফ শেষ। আচ্ছা, এরপরে আমরা কি ইউজ করব, সূত্র ইউজ করব। ইন্টু স্টার চিহ্ন আর, তারপরে এখানেও সেম সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, সেমিকোলন দিলাম, এন্টার। আচ্ছা, এরপরে লিখবো দেখো প্রিন্টএফ এখানেও লাস্টে সেমিকোলন দেব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে প্রিন্টএফ লিখলাম, এই যে এরিয়া যেটা, এখানে এরিয়া কিন্তু দুইটা। ঠিক আছে, এই এরিয়াটা আমার আউটপুটে শো করবে, আর এই এরিয়াটা আমার এখানে যে সূত্র আছে যেটা 3.14 ইন্টু আর, এইখানে যেটা আসবে ফলাফলটা এখানে শো করবে, এরিয়া সমান দিয়ে পরে এটা শো করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে ইনপুট আউটপুটে কি বলছিলাম, ফ্লোটের সময় ইনপুট বা আউটপুটের জন্য আমাকে কি ইউজ করতে হবে, পার্সেন্টেজ এফ। দেখি আমরা পার্সেন্টেজ এফ ইউজ করছি কিনা। হ্যাঁ, স্ক্যানএফের সময় আমরা এখানে ইউজ করছি পার্সেন্টেজ এফ, প্রিন্টএফে ইউজ করছি পার্সেন্টেজ এফ। আচ্ছা, এই প্রিন্টএফ যে লিখলাম উপরে, এটা কেন লিখছি? আচ্ছা দেখো, আমি এটা রান করি, প্রোগ্রাম কীভাবে রান করবা দেখো। এখানে যাবা, বিল্ডে যাবা। ঠিক আছে, আমি এটা একটু জুম করি। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখো আমি এখন বিল্ডে যাব। বিল্ডে গিয়ে এই যে রানে ক্লিক করব। এটা সংক্ষেপে যদি কিবোর্ড থেকে আমরা চাই তাহলে কন্ট্রোল ধরে F10 দিলেও চলে আসবে।
তাহলে আমি এখানে রানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ইয়েস দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি না চাও তাহলে এখানে সংক্ষেপেও আছে, দেখো এখানে শর্টকাট দেওয়া আছে এই যে উপরে, ঠিক আছে, রান লেখা, এখানে ক্লিক করলেই আমরা কী করবো, এখানে ইয়েস দিতে হবে, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইট নাও, তাহলে এটা ইয়েস দিব, ঠিক আছে। এখন আমরা এটা সেভ করব, দেখো আমরা জি ড্রাইভে আমরা সেভ করি। জি ড্রাইভে আমরা একটা ফোল্ডার খুলব, ফোল্ডার নাম দিলাম প্রোগ্রামিং ফাইল, ঠিক আছে, এটা ওপেন করলাম। তাহলে আমরা কী বের করবো, বৃত্তের ক্ষেত্রে তাহলে আমরা সার্কেল দিয়ে দিই, আমরা CIRCLE, ঠিক আছে, সার্কেল নাম দিলাম, পরে আমরা সেভ দিয়ে দিই। এখন এটা কম্পাইলার চেক করবে, বলছিলাম যেটা কম্পাইলার, ঠিক আছে, সেভ দেওয়ার সাথে সাথে কম্পাইলার চেক করবে কোথাও ভুল আছে কিনা, ঠিক আছে, চেক করতেছে, যদি ভুল থাকলে সে দেখাবে, যদি ভুল না থাকে তাহলে আউটপুট আমরা দিব, এই দেখো এখানে আসছে। আচ্ছা, এখন প্রশ্ন দেখো, ওই যে আমি এখানে যেটা লিখছিলাম প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দিই, আচ্ছা একটা মিনিট, আচ্ছা সেটা একটু পরে দেখে দিচ্ছি আমি। আচ্ছা দেখো এখানে আমরা, সরি, আচ্ছা এখানে দেখো আমি কি লিখছি, এখানে প্রিন্ট প্রিন্টএফটা এখানে আমি আগে লিখছি, কারণ দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ আর লিখছি, দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ আর প্রিন্টএফ, তাহলে দেখো এখানে এই যে দেখো রান দেওয়ার সাথে সাথেই, ঠিক আছে, কম্পাইলার চেক করে দেখবে কোনো ভুল আছে কিনা, যদি ভুল না থাকে তাহলে এটা এই জিনিসটা শো করবে এন্টার দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে। আমি এখানে দুইটা ফুটা দিতে ভুলে গেছি, চাইছিলাম আমার দেখাতে যাই, একটু পরে দেখাবো আমি আবার। আচ্ছা, এন্টার দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে, এই প্রিন্টএফ যে আমি লিখছিলাম এখানে দেখো এন্টার দ্য ভ্যালু অফ আর, তাহলে এটা আমার এখানে আউটপুটে শো করছে। যদি আমি এই লাইনটা না দিই, আমি যদি এই লাইনটা তুলে ফেলি, এই লাইনটা যদি আমি তুলে ফেলতে চাই, সমস্যা নেই, তাহলে আমার লাইনটা শো করবে না। তো এটা লেখার উদ্দেশ্য হলো যদি তোমার প্রোগ্রামটা কেউ রান করে তাহলে সে বুঝতে পারবে যে এখানে এই প্রোগ্রামটা কী কাজ করবে, ঠিক আছে। আমি এখানে লিখছি এন্টার দ্য ভ্যালু অফ আর, তাহলে আমি কিসের মান ইনপুট নিব, আর এর মান ইনপুট নিব, ঠিক আছে। ধরো আমি আর এর মান 3 দিলাম, আর এর মান 3 দিলাম, একবার নিব, দুইবার না, আর এর মান 3 দিলাম, দিয়ে এন্টার দেই। এই দেখো এখানে কত আসছে, এরিয়া সমান 28.26, ঠিক আছে। এরপরে এতগুলো শূন্য দেখি আমাদের এটা ঠিক আছে কিনা, আমরা একটু ক্যালকুলেটার করে দেখি, এখান থেকে আমরা ক্যালকুলেটার নিয়ে আসি। আসছে, তাহলে আমরা নিয়েছিলাম 3.14 ইন্টু 3 নিয়েছিলাম না আর এর মান, তাহলে 3 × 3 দেখো আসছে কিনা, এই যে মিলছে 28.26, ঠিক আছে, 28.26 আসছে। আচ্ছা, এখানে দেখো পরে কয়টা সংখ্যা আসছে, দেখো 1 2 3 4 5 6, ছয়টা কিন্তু আসছে, কারণ আমি কিন্তু আগে বলছিলাম এখানে একটু দেখাই আমি, দেখো এখানে ফ্লোরটা কি বলছিল, এখানে 6 ডিজিট পর্যন্ত শো করবে, ঠিক আছে, 6 ডিজিট পর্যন্ত, দশমিক পরে 6 ডিজিট পর্যন্ত শো করবে, তাহলে ঠিক আছে, এখানে 6 ডিজিট পর্যন্ত আসছে কিন্তু, দেখো 1 2 3 4 5 6। আমি যদি চাই জাস্ট দশমিক পরে 2 সংখ্যা, যদি আমি চাই দশমিক পরে দুটি, জাস্ট 2টা সংখ্যা শো করবে, এগুলো দরকার নাই। তাহলে দেখো, তাহলে এটা আমি ক্লোজ করে ফেলি, এই প্রোগ্রামটা আমি কপি করে ফেলি পুরোটা, তারপরে নিউ ফাইলে গিয়ে এমটি ফাইল, এখানে আবার আমি এটা পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা,
দেখো যে কী বলতেছিলাম, দশমিক পরে জাস্ট দুই সংখ্যা, তাহলে এখানে দেখো আমি কি করব, জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করবো, ভালো করে খেয়াল করে দেখো। এই যে প্রিন্ট এফ এরিয়া, প্রিন্ট এফের পরে এরিয়া সমান লিখছি এখানে সমান পার্সেন্টেজ এফ, এখানে জাস্ট পার্সেন্টেজ পরে ডট টু এফ দিব, ডট টু এফ, ঠিক আছে, ডট টু এফ দিয়ে আমরা ওটা সেভ দিব। সেভ বা বিল্ডে গিয়ে রান দিলেই, এই যে রানে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। দেখি এটা কম্পাইলার চেক করতেছে, ঠিক আছে, আমি রান দেওয়ার সাথে সাথেই এটা চেক করতেছে, হ্যাঁ এটা আসছে। আচ্ছা দেখি আমরা জাস্ট আমরা এখানে 3 দেই, 3 দিয়ে আচ্ছা এখানে দেখো দুইটা ফুটা আসছে, কিন্তু আগে এটা আসা নেই, দেই নেই, এখানে 3 দিলাম, দিয়ে আমরা এন্টার দিই। এই দেখো জাস্ট দশমিক পরে 28.26, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো প্রিন্ট এফের পরে দেখো এরিয়া, এই যে লিখছি বড় হাতের এ লিখছিলাম, এটা কিন্তু এখানে শো করছে, দেখছো এই যে এরিয়া, ঠিক আছে, এই এরিয়াটাই কিন্তু এই সরি এই এরিয়াটাই কিন্তু আমার এখানে শো করছে, ঠিক আছে। আর এই এরিয়াটা হবে তোমার এখানে যেটা আসবে ফলাফল, এটা কিন্তু তোমার এইখানে তো সমান সমানের পরে এটা শো করবে এই জায়গায়, ঠিক আছে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা চেষ্টা করলে। আচ্ছা ওকে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার আমরা ফোনে কীভাবে করবো, অ্যান্ড্রয়েড ফোনে, ঠিক আছে। আচ্ছা আমি অ্যান্ড্রয়েড ফোনে আমি দেখাই দিচ্ছি কীভাবে করবা তোমরা। আচ্ছা আমার আগে থেকে তৈরি করা আছে, তোমরা একটু খেয়াল করো, দেখো প্রথমে তোমরা মোবাইলের প্লে স্টোর থেকে তোমরা সার্চ দিবা কোড ব্লকস ফর অ্যান্ড্রয়েড লিখে, ঠিক আছে, এই জিনিসটা লিখে সার্চ দিলেই তোমাদের এই জিনিসটা আসবে, সফটওয়্যার অ্যাপস আসবে, তখন এটা তোমরা ইনস্টল করবা। ওকে, এরপরে ধাপে দেখো তোমরা এখানে প্রোগ্রামটা টাইপ করবা, ঠিক আছে, যেটা আমি যেটা করছি এখন এটাই তোমরা এখানে টাইপ করবা, ঠিক আছে। টাইপ করার পরে, ঠিক আছে, আমি এখন বলছি দেখো আগে কী করবা, এখানে টাইপ করবা, টাইপ করার পর তোমরা উপরে দেখবা ঠিক এরকম একটা চিহ্ন থাকবে, তোমরা দেখবা এটাতে ক্লিক করবা, ঠিক আছে, এটা হলো গিয়ে কম্পাইলার, ঠিক আছে, এটা সে চেক করবে কোথাও ভুল আছে কিনা, রান করার জন্য আমাদের কম্পাইলারটা সে চেক করবে কোথাও ভুল আছে কিনা। আর আমরা কোডগুলোকে জাস্ট রান দেওয়ার সাথে সাথেই সে চেক করবে কোথাও ভুল থাকলে তো দেখাবে, না থাকলে আউটপুটটা আমি যেটা চাই সেখানে আমি সংখ্যা দিব, দিলেই আমার আউটপুটটা শো করবে। তাহলে দেখো এখানে আমি যেটা বলতে চাইছিলাম, তোমরা অ্যান্ড্রয়েড ফোনে তোমরা এখানে ক্লিক করবা প্রথমে, ঠিক আছে, এটা লেখার পরে লেখা শেষ হয়ে গেলে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা জিনিস আসবে, দেখো কনফার্মেশন একটা আসবে, ইয়েস না, তাহলে আমরা ইয়েসে ক্লিক করবো, ঠিক আছে, এই দেখো কম্পাইলিংও লেখা আসছে, ঠিক আছে। তাহলে আমরা ইয়েসে ক্লিক করব, করার পর কম্পাইলিং করা শেষ, এরপরে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে, রানে ক্লিক করবো, যে প্লে সেম এটার মধ্যে চিহ্ন দেখো কোডগুলোকেও এই চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, মোবাইলেও এরকম পাবা। তাহলে এখানে ক্লিক করবা, তাহলে তোমার প্রোগ্রামটা আউটপুট আসবে এরকম, এন্টার দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে। আশা করি পারবা তোমরা। আমি আরেকবার দেখাই, অ্যান্ড্রয়েড ফোনে তোমরা প্রথমে প্লে স্টোর থেকে কোড ব্লকস ফর অ্যান্ড্রয়েড এটা সার্চ দিবা, পরে এই অ্যাপসটা ইনস্টল করবা, পরে প্রোগ্রামটা এখানে লিখবা, লিখার পরে এখানে ক্লিক করবা, ঠিক আছে, এটা হলো কম্পাইলার, এখানে সে চেক করবে। এরপরে আমরা এখান থেকে ইয়েস দিব, এরপরে রানে ক্লিক করব, এরপরে এইরকম একটা শো করবে, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড দ্য ভ্যালু অফ আর। ওকে, আচ্ছা এখন আমি ইচ্ছা করে আমি একটা কিছু জিনিস এখানে বাদ দিব, যে কম্পাইলার ভুল ধরতে পারে কিনা, এটা বলছিলাম যেটা কম্পাইলার এখানে যেটা বলছিলাম উপরে দেখো সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করবে, ঠিক আছে, সে চেক করবে কোথাও ভুল আছে কিনা। আচ্ছা দেখি আমি ইচ্ছা করে কিছু আমি ভুল কী করবো, ইনফরমেশন দিব, দেখো এটা আমি কপি করি, আচ্ছা আমি এখানে দেখো কী করবো, এখান থেকে কিছু আমি সেমিকোলন তুলে ফেলি, এই সেমিকোলন তুললাম, এখান থেকে এই সেমিকোলন তুলে ফেলি, ঠিক আছে। দেখি আমি এখন রান দিই, জাস্ট আমি দুইটা জিনিস তুলছি এখান থেকে, দেখি আমরা রান দিই, দেখি কী আসে, বিল্ডে বা এখান থেকে রান দিই, ইয়েস দিব, সেভ,
এখন সে কম্পাইলার চেক করতেছে কোথাও ভুল আছে কিনা। এই দেখো কম্পাইলার ভুল ধরতে পারছে, এই যে লাল চিহ্ন আসছে দেখছো। ঠিক আছে, এখানে আমরা দেখি ভুল আছে কিনা এই লাইনে। আমরা এই লাইনে দেখি কোথাও ভুল আছে কিনা, এন্টার দেবেন। এখানে ভুল নাই, আমরা জানি কি এখানে আমরা উপর লাইনে। ঠিক আছে, যদি এই লাইনে দেখায়, যদি দেখো এই লাইনে ঠিক আছে, তাহলে আমরা আগের লাইনে দেখবা। ঠিক আছে, আগের লাইনটা আমরা কি দিই নেই, সেমিকোলন দিই নেই, সরি সেমিকোলন দিব, দিয়ে আবার এখানে রানে ক্লিক করব। ঠিক আছে, সঠিক দিলাম, এবার রানে ক্লিক করে আবার সে চেক করবে। ঠিক আছে, আবার কম্পাইলার চেক করবে কোথাও ভুল আছে কিনা। ঠিক আছে, এই লাইনটা আমাদের ঠিক আছে, তাহলে আমাদের আগের লাইনটা চেক করবা। তাহলে ওকে, ঠিক আছে, এখানে সেমিকোলন দিই নেই, সেমিকোলন দিলাম, দিয়ে আমরা এখন রান দেই, ইয়েস দিব। এখন কম্পাইলার চেক করবে, দেখবে কোনো ভুল নাই, চলে আসছে। ঠিক আছে, আমরা আগে দিয়েছিলাম 3, আমরা 2 দিই এখন, সমস্যা নেই। এই যে 12.56 আসছে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পারো 12.56ই আসবে। দেখি 12.56 কিনা আমার, হ্যাঁ 12.56ই হবে আশা করি। দেখি 3.14, আমি কিন্তু 3.14 নিছি। ঠিক আছে, প্রোগ্রামে কী নিছি আমি, জাস্ট 3.14 নিছি, 16 নিই নেই কিন্তু, 3.14 নিছি। তাহলে 3.14 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে 12.56 দেখো আসছে। সরি, এই যে 3.14 ইন্টু 2 ইন্টু, তাহলে 12.56। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব আমরা। এখানে বলছে কি দেখো, প্রশ্ন দেখো, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। ঠিক আছে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল, আমি লিখছি 3টি, এখানে 5টি হতে পারে, 2টি হতে পারে বা অধিক। ঠিক আছে, পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। তাহলে আমি 3টি জন লিখছি, 3টিতে দেখাইতেছি আমি। প্রথম কি দেখো, অ্যালগরিদম, অ্যালগরিদম শুরু, অ্যালগরিদম ধাপ 1-এ কি শুরু। ঠিক আছে, ধাপ 2-তে আমরা এখানে কয়টা সংখ্যা নিব, 3টে সংখ্যা নিব, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট হিসেবে এ বি সি নিব, 3টা চলকের মান গ্রহণ করবো। তাহলে এর জন্য একটা সংখ্যা নিব, বির জন্য একটা নিব, সির জন্য একটা নিব। ঠিক আছে, এ বি সি চলকের মান গ্রহণ, 3টা সংখ্যা নিব। ধাপ 3-তে যাই, আমরা কি বলতে দেখো, এ বি চলকের মান যোগ করে সাম চলকে রাখি, তাহলে আমরা যোগফল হবে সাম। ঠিক আছে, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ধাপ 4-এ কি ফলাফল হিসাবে সাম প্রদর্শিত হবে। ঠিক আছে, সাম চলকের মান প্রদর্শন হবে। ঠিক আছে, ধাপ 5-এ কি শেষ। তাহলে দেখো, শুরুর জন্য এই চিহ্ন, একটু আগে দেখেছিলাম ফ্লোচার্টে, শুরু এই চিহ্ন। এরপরে কি দেখো, ইনপুট হিসেবে এবিসি আমরা ইনপুট নিব, তাহলে ইনপুট এ বি সি নিব। ঠিক আছে, এই চিহ্ন হবে ইনপুট, আর আউটপুটের চিহ্ন হবে এটা। ঠিক আছে, দেখতে সামন্তরিকের মতো। ধাপ 3-তে কি বলছে, সূত্র ইউজ করতে হবে, সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে ইউজ হবে কি, প্রসেসিং। ঠিক আছে, দেখতে আয়তক্ষেত্রের মতো, এগুলো মনে রাখতে হবে কিন্তু। ওকে, এরপর কি আমরা সাম মানে যোগফল প্রদর্শিত হবে, তো এখানে প্রিন্ট সাম, তাহলে ইনপুট আর আউটপুটের চিহ্ন হবে সেম। ঠিক আছে, শেষ কি দেখো, শুরু আর শেষও সেম। ঠিক আছে, স্টার্ট আর এন্ডের চিহ্ন সেম, ইনপুট আর আউটপুটের চিহ্ন সেম। ঠিক আছে, আর এটা হবে গিয়ে প্রসেসিং, যেখানে আমরা সূত্রটা লিখবো, এটা হবে গিয়ে ফ্লোচার্টের ক্ষেত্রে প্রসেসিংটা ইউজ হবে। ঠিক আছে, এখন আমরা প্রোগ্রাম করব। দেখো, কোড ব্লকে গেলাম, এমটি ফাইল। তাহলে প্রথমে লিখতে হবে শুরুর জন্য প্রথম 3টা জিনিস লিখতে হবে, হ্যাশ ইনক্লুড লিখতে হবে। আমি আর একটু জুম করে দিই, হ্যাশ ইনক্লুড stereo dot h। আচ্ছা দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, কি বলছে আমার এখানে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা।
কী নিতে হবে? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ডাটা টাইপে যাই, দেখো এখানে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কী নিব? সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যার জন্য আমরা কী নিতে হবে? ইন্টিজার নিতে হবে। তাহলে সংখ্যা কিওয়ার্ড কি? INT। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই প্রোগ্রামের জন্য আমরা কী লিখতে হবে? পূর্ণ সংখ্যার জন্য INT নিতে হবে সংক্ষেপে। তাহলে আমরা এখানে নিলাম INT। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা নিব? আচ্ছা, দেখো এখানে কয়টা সংখ্যা নিয়ে বলছিলাম? 3টা। তাহলে দেখো এখানে সরি ABC, ঠিক আছে। তাহলে আমরা কোড ব্লকে যাই। তাহলে আমরা ইন্টিজারের পরে ইন্টিজার দিয়ে স্পেস পরে এ কমা কমা দিতে হবে, ঠিক আছে। স্পেস না দিয়ে কমা দিতে হবে। পরে কি নিব? বি কমা সি, এরপরে কমা সাম সাম যোগফলটা বের করতে হবে, সামও লিখতে হবে। এগুলো সব ভেরিয়েবল। পরে এখানে দিতে হবে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। ওকে, পরে আমরা এন্টার দিলাম। এখন আমরা লিখব প্রিন্টএফ। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে ডাবল কোটেশন, আমরা এখানে লিখলাম এন্টার দ্য ভ্যালু of enter the value of a comma b c, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দিতে হবে? লাস্টে সেমিকোলন দিতে হবে। প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলোর ক্ষেত্রে লাস্টে সেমিকোলন দিতে হয়, দিলাম। এরপরে লিখবো কি? আমরা স্ক্যানএফ দিব, ঠিক আছে। স্ক্যানএফ। আচ্ছা, এখানে দেখো আগের প্রোগ্রামে দেখো এখানে কিসের মান ইনপুট দিয়েছিলাম? জাস্ট আর এর মান একটা নিয়েছিলাম, ঠিক আছে। নাম পার্সেন্টেজ এফ একবার দিয়েছিলাম, কিন্তু এখানে দেখো আমার ইনপুট কটা এখানে নিতে হবে? 3টা নিতে হবে। এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য। তাহলে কটা নিতে হবে? 3টা ইনপুট নিতে হবে। তাহলে ইন্টিজার নিলে আমরা কি ইউজ করবো? দেখো ডেটা ইনপুট বা আউটপুটের জন্য কি ইউজ করতে হবে? পার্সেন্টেজ ডি ইউজ করবো, ঠিক আছে। কি ইউজ করবো আমরা? পার্সেন্টেজ ডি। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। পার্সেন্টেজ ডি এখানে কয়বার হবে? কারণ আমার এখানে ইনপুট নেব 3টা, তাহলে আমরা পার্সেন্টেজ ডি লিখবো কয়বার? 3বার লিখবো, কারণ 3টা যেহেতু। তাহলে পার্সেন্টেজ ডি কমা ডি, এরপরে কমা, এরপরে আমরা এখানে এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি, ঠিক আছে। এর চিহ্ন দিতে হবে প্রত্যেকটার সাথে। আচ্ছা, এরপরে আমরা দিব কি? সেমিকোলন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন একটা সূত্র লিখতে হবে। SUM সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সাম সমান এ প্লাস বি প্লাস সি লিখলাম। তাহলে আমাদের এখানে আর প্রসেসিংয়ের কাজটা শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আউটপুট আবার লিখতে হবে প্রিন্টএফ। তাহলে আমরা লিখলাম PRINT প্রিন্ট এফ ডাবল কোটেশন সাম সমান। আচ্ছা, ইনপুট আউটপুটের জন্য ইন্টিজারের জন্য কি লিখতে হবে? পার্সেন্টেজ। ডেটা ইনপুট বা আউটপুটের জন্য পার্সেন্টেজ ডি লিখতে হবে। তাহলে এখানেও কি লিখতে হবে? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি দিলাম, কমা সাম। ওকে, আচ্ছা, এখানে সেমিকোলন দিই নেই, সেমিকোলন, ঠিক আছে।
প্রিন্টএফে সাম লিখলাম, এখানে এস লিখলাম বড় হাতে, এটা আমার আউটপুটে শো করবে। আর এই পার্সেন্টেজ ডি লিখলাম আমাদের আউটপুটের জন্য, ঠিক আছে। আর এই সামটা হবে গিয়ে এখানে যেটা আসবে যোগফল, এটা শো করবে। ওকে, দেখি আমরা একটা প্রোগ্রাম রান করব। বিল্ডে গিয়ে রান, ইয়েস, আমরা এটা নাম দিতে পারি সাম দিয়ে। এখন এটা কম্পাইলার চেক করবে কোথাও ভুল আছে কিনা। আচ্ছা, এখানে ভুল দেখাইতেছে। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ, আচ্ছা ইন্টিজার এ কমা বি কমা সি, এটা তো ঠিক আছে। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ সি, এটা তো ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা এখানে একটু চেঞ্জ করে দেখি কি আসে। এন্টার থ্রি ইন্টিজার নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমি একটু চেঞ্জ করছি এখানে। দেখি আমার এখানে ঠিক আছে, ইন্টিজার এটাও ঠিক আছে। আচ্ছা দেখি, আমরা তো তিনটে সংখ্যা নিচ্ছি পূর্ণ সংখ্যা, তো আমি লিখলাম কি ইন্টিজার, সরি এন্টার থ্রি ইন্টিজার নাম্বার। দেখি আমরা রান দিই। আচ্ছা, আবার এখানে ভুল দেখাইতেছে। ও আচ্ছা, কি ভুল করছি দেখো, আমার ওইটা ঠিক আছে আগেরটা। এখানে ডাবল কোটেশনটা পরে হবে, খেয়াল করছো? দেখছো, আমি আসলে খেয়াল করিনি। এখানে ডাবল কোটেশনটা এই যে শুরু, আর সবার লাস্টে গিয়ে ক্লোজ করতে হবে। এখন আমরা আবার রান দেই। এটা কিন্তু কম্পাইলার চেক করছে কোথাও ভুল আছে কিনা, দেখি এখন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা তিনটা সংখ্যা নিব। এর জন্য একটা সংখ্যা নিলাম, ধরো 2 নিলাম, ঠিক আছে। স্পেস দিয়ে বির জন্য একটা সংখ্যা নিলাম, ধরো 4 নিলাম, 4। এরপরে সির জন্য একটা সংখ্যা নিলাম 6, ঠিক আছে। তাহলে 2 4 6 এগুলো যোগ হবে, যোগ করলে কত আসে দেখো, 12 আসবে। দেখি আমরা এন্টার দিই। সরি, এটা ভুল দেখাইতেছে, তাহলে এটা হয় নাই। আমরা কোডে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এখানে জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করছি। এন্টার থ্রি ইন্টিজার ভ্যালু লিখলাম, লিখে আমরা রান দেই, ঠিক আছে। রানে ক্লিক করি, রান দিলাম। আচ্ছা, এন্টার থ্রি ইন্টিজার ভ্যালু, আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। তিনটে সংখ্যা নিব, এর জন্য, বির জন্য, সির জন্য। তাহলে 2 নিলাম, স্পেস বির জন্য একটা নিলাম 4, স্পেস সির জন্য 6 নিলাম, দিয়ে আমি এন্টার দিই। এই দেখো 12 আসছে, ঠিক আছে। 6 আর 4 10, 10 আর 2 12, ঠিক আছে। ওকে, আজকে এতটুকু। ইনশাল্লাহ তোমরা বাসায় চেষ্টা করবা, ঠিক আছে। চেষ্টা করলে পারবে। আগামী ক্লাসে আরও দেখাবো। তোমরা বাসায় চেষ্টা করলে ভুল বুঝতে পারবা, কার কোথাও ভুল হইতেছে, ঠিক আছে। আর বই তো আছেই, বই থেকে হেল্প নিবা। ইনশাআল্লাহ তোমরা বাসায় চেষ্টা করলে পারবা। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।